সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নিউজ ইনসাইট চ্যানেলে। যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে দেখবেন, দেখার অনুরোধ রইল। তো বাংলাদেশের যারা ইউটিউবার রয়েছেন, বাংলাদেশ নিয়ে যারা পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করেন, সেই সমস্ত ইউটিউবারদের মধ্যে একটা বিভক্তি দেখা দিয়েছে এবং এই বিভক্তিটা গত 5-7 দিন ধরে বেশ চরম আকার ধারণ করেছে। এর সাথে যোগ হয়েছেন জনাব আসিফ নজরুল। তিনিও একজন আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন এবং এই মুহূর্তে উপদেষ্টা, এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই যে ইউটিউবারদের তাদের এই বিভক্তিটা, এবং এই বিভক্তিটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে একটি চরম আলোচ্য বিষয়। তো আলোচ্য বিষয়, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এর পাশাপাশি এই বিভক্তিটা কি বাংলাদেশে বার্তা দেয়, সেটা নিয়ে একটু আমি আমার বিশ্লেষণ করার চেষ্টা করব। তো প্রথমে একটু বলি যে প্রথমেই আমি খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, যেটা হয়ে গেল, সেখানে কিন্তু আজকে যাদের মধ্যে বিরোধ চলছে তাদের সবারই ভূমিকা ছিল অনস্বীকার্য। সবারই ভূমিকা ছিল অনস্বীকার্য। আপনি যদি পিনাকি ভট্টাচার্যের কথা বলেন, আপনি যদি জনাব ইলিয়াস হোসেনের কথা যদি বলেন, আপনি যদি শাহেদ আলমের কথা বলেন, আপনি যদি জনাব আসিফ নজরুলের কথা বলেন, আপনি যদি ডাক্তার জাহেদের কথা বলেন, এমনকি হাল আমলের উল্টাপাল্টা ভিডিও আহ, আহ, করা যারা লোকজন যারা রয়েছেন তাদের কথাও যদি বলেন, সবারই ভূমিকা ছিল একেবারে অনস্বীকার্য। অর্থাৎ সবাই এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আহ, বলেছে, আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনের ফল কিন্তু আজ মানুষ ভোগ করছে। যে সেটা হচ্ছে যে হাসিনা মুক্ত বাংলাদেশ, পলাতক হাসিনা মুক্ত বাংলাদেশ। তো এই মুহূর্তে আসলে বিভিন্ন আক্রমণ, পাল্টা আক্রমণ, পার্সোনাল ইস্যু নিয়ে কথা হচ্ছে। পার্সোনাল ইস্যু নিয়ে কথা হচ্ছে এবং এই পার্সোনাল ইস্যুগুলিতে মানুষ মজা পাচ্ছে। সাধারণ মানুষ যারা নিউজের পিছনে নিউজ ভিতরের নিউজ খোঁজেন, যারা একেবারে আমজনতা, তারা কিন্তু মজা পাচ্ছেন। তারা বিষয়টা খুবই উপভোগ করছেন। যেমন আম, জনাব ইলিয়াস হোসেনের ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়েছে। তিনি নাকি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী এবং 2 বাচ্চাকে আমেরিকাতে রেখে তারপরে তিনি হানি ট্র্যাপে পড়েছেন। তিনি হানি ট্র্যাপে পড়ে তিনি আরেকটি বিয়ে করেছেন ইউএসএ তে। তিনি উবার চালান, এই ধরনের কথাবার্তা হয়েছে। অন্যদিকে ইলিয়াস হোসেন তার সেই উবার চালানোর কথা স্বীকার করলেও তার যে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছেন, সেই বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলেননি। এটা হচ্ছে শাহেদ আলমের পক্ষ থেকে এই কথাগুলি এসেছে। এবং অন্যদিকে যেটা হচ্ছে যে আসলে এই তিনি তো ইউএসএ তে থাকেন, ইউএসএর আইনে ডিভোর্স কোনো ব্যাপার না। ডিভোর্স যে কোনো সময় যে কোনো মানুষেরই হয়। অতএব এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আর অন্যদিকে ইলিয়াস হোসেন মিস্টার শাহেদের বিরুদ্ধে যে অভিযোগ, শাহেদ আলমের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সেটা হচ্ছে গিয়ে যে তিনি আহ, কারো কাছ থেকে চাঁদা নিতেন, একজন বিরিয়ানির দোকান থেকে প্রত্যেক মাসে চাঁদা নিতেন, এবং সেই চাঁদা বিরিয়ানির দোকানওয়ালা তাকে দিতেন। তার ইউএসএ তে বাড়ি রয়েছে, ইউএসএ তে অনেক 4টা গাড়ি রয়েছে, এই ধরনের কথাবার্তা শাহেদ আলমের বিরুদ্ধে অভিযোগ এসেছে। শাহেদ আলম এগুলির ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে তার 4টা গাড়ি, সেগুলি তিনি ভাড়ায় দেন। তিনি তার কোম্পানির নাম উল্লেখ করেছেন, সেই কোম্পানিতে তিনি ভাড়ায় দেন, এবং তিনি যে বাড়ি রয়েছে সে বাড়ি তার অল্প মর্গেজ দিয়ে বাড়িটি নেয়া, তারপরে সে বাড়ির ভাড়া দিয়ে তিনি মর্গেজ পরিশোধ করেন। অর্থাৎ এটা তার এক ধরনের রেন্টাল প্রপার্টি। তো এই ধরনের কথাবার্তা চলছে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে আসিফ নজরুলকে নিয়ে, আপনারা জানেন যে আসিফ নজরুল একটি চমৎকার ভূমিকা নিয়েছিলেন এই
এই হাসিনা বিরোধী আন্দোলনে, এবং তিনি গত 15 বছর ধরে কিন্তু যে কোনো ভাবেই তিনি আহ, এই হাসিনার বিরোধিতা করে গিয়েছিলেন। এবং যখন কেউ সাহস পায়নি, আহ, তিনি তখন কিন্তু বাংলাদেশে থেকে তিনি এই আন্দোলনটা করেছেন, এবং তার ভূমিকা কেউ অনস্বীকার্য, কেউ অস্বীকার করতে পারবে না। তাকে নিয়ে কথা উঠেছে যে তিনি ভারতের কাছ থেকে ভারতের কাছ থেকে পয়সা নিয়ে তিনি করেছেন, সব কাজগুলি এখন করছেন, এবং তিনি ভারতের প্ল্যান ABCD অনেকগুলি প্ল্যান রয়েছে, সেই প্ল্যানেরই একটি অংশ জনাব আসিফ নজরুল। এবং তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন নিয়ে কথা উঠছে যে তিনি ব্লা ব্লা ব্লা, তিনি এই কাজগুলি করেছেন, তিনি বিয়ের আগে তার বউয়ের সাথে কি করেছেন, এই সমস্ত বিষয় আসছে। আর অন্যদিকে বলা হচ্ছে যে ডাক্তার জাহিদকেও কাজে লাগাচ্ছেন আসিফ নজরুল। আপনারা জানেন যে ডাক্তার জাহিদ তিনি একজন অনবদ্য ভূমিকা পালন করেছেন এই আন্দোলনের পুরো সময়টা জুড়ে, এবং প্রায় গত 2-3 বছর থেকে তিনি বাংলাদেশে থেকে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা কেউই অস্বীকার করতে পারবে না। এবং তিনি চমৎকার বুদ্ধিদীপ্তিক ভাবে এই হাসিনার যে আহ, উম, যে অন্যায় যে কুশাসন, সেগুলির বিরুদ্ধে তিনি খুবই চমৎকারভাবে প্রতিবাদ করে গিয়েছেন। সেই সময় তিনি বিভিন্ন টক শো গুলিতে আওয়ামী লীগের এবং টক শো গুলির উপস্থাপকরা এক দলে থাকতেন। আপনারা জানেন যে হাসিনার আমলে টক শো গুলি এইরকমেরই হতো, বিরোধীদের আনা হতো, তারপরে যারা উপস্থাপক সহ আওয়ামী অতিথিরা তাদেরকে ঘায়েল করতেন। তো ওর মধ্যে থেকেও তিনি অনবরত তিনি ভূমিকা রেখে গেছেন, এবং এই তার ভূমিকাকে কিন্তু কেউ কখনো আমরা খাটো করে দেখতে পারি না। এবং তাকেও সেই আসিফ নজরুল, শাহেদ আলম, এদের দলে দেখানো হয়েছে। অন্যদিকে যারা পিনাকি ভট্টাচার্য, তিনি অবশ্যই আছেন হচ্ছে গিয়ে যে সাংবাদিক ইলিয়াসের পক্ষে, অর্থাৎ মূলত ওনরা দুইজন একটা দিকে লিড দিচ্ছেন, আর বাকিরা আর একটা দিকে আছেন। আর একজন আছেন গোলাম মাওলা রনি, তিনি এই আলোচনায় মাঝে মধ্যে তিনি ঘি ঢালছেন, কারণ হাসিনা পতনের পর তার ভিডিওগুলি অন্যদিকে চলে গিয়েছে। আর ডক্টর কনক সারোয়ার, তিনি এই মুহূর্তে এই জায়গাগুলি থেকে একটু দূরে আছেন, তবে তিনি নীরবে নিভৃতে যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে ইলিয়াস হোসেন এবং জনাব পিনাকি ভট্টাচার্যের দিকে আছেন। তো যদি ভিউর কথা ধরলে অন্য সবার ভিউর চেয়ে আহ, 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 পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের ভিউটা বেশি। এবং আপনি যদি ফেসবুকে যদি দেখেন বা ইদানিং আসিফ নজরুলের পোস্টে যদি দেখেন, তাহলে কিন্তু অনেক ঋণাত্মক কমান্ড বা নেগেটিভ কমান্ড আমরা তাদের সেই পোস্টগুলিতে দেখতে পাই, কারণ তারা হচ্ছে এই জনাব ইলিয়াস হোসেনের অনুসারী। তো এই আলোচনাগুলি আসলে খুবই মধুর, খুবই মধুর। মানুষ উপভোগ করছে, এবং আহ, এইখানে আসেন যে একটা কি বার্তাটা দেয়, যেটা ভিডিওর শিরোনামে দেখলেন যে বার্তাটা কি দেয়। বার্তাটা দেয় একটাই, যে ওকে, নিজেদের মধ্যে আজকে দেখেন, আজকে কোনো একটা হাসিনার ইস্যু আসুক আবার, অর্থাৎ হাসিনা দেশে আসছে, এরা কিন্তু এক হয়ে যাবে। এরা 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 ডেফিনেটলি এক হয়ে যাবে, এবং বিভিন্ন তাদের মধ্যে যে মান অভিমান আছে, সেই মান অভিমানগুলি ভুলে কিন্তু এক হয়ে যাবে। ভারতের ইস্যু যদি আসে, ভারতের ইস্যু আসলেও কিন্তু এরা এদের মান অভিমানগুলি ভুলে তারপরে তারা কিন্তু এক হয়ে যাবে। তো যেটা হচ্ছে আসলে, যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন আর বার্তাটা দেয় এইটা, যেটা আমি মূলত শিরোনাম করেছি যে বার্তাটা কি দেয়। বার্তা দেয় একটাই, যে সেটা হচ্ছে যে মানুষ কিন্তু হাসিনাকে এখন ভুলে যাচ্ছে আস্তে আস্তে। এদের দ্বন্দ্বটা সামনে আসছে, এদের দ্বন্দ্বটা সামনে আসার ফলে ওই যে মানুষের মধ্যে যে হাসিনা ভীতি, সেই হাসিনা ভীতিটা কিন্তু এখন আর মানুষের মাঝে নেই। অর্থাৎ হাসিনা চলে যাওয়ার পরেও মানুষ ভাবছিল যে হাসিনা হয়তো চলে আসবে। তো এই ধরনের যে একটা ভীতি, সেই ভীতি থেকে মানুষ উঠে এসেছে।
মানুষ উঠে এসে মানুষ এখন আলোচনা করছে কিছু সাপ্লিমেন্টারি বিষয় নিয়ে। অর্থাৎ আহ, বিষয়টা হচ্ছে এমন যে এই মুহূর্তে যদি একটি পরিবারের কথা বলেন, বা বলেন যে বেসিক নিডস এর অভাব নেই এখন আর। অর্থাৎ বেসিক নিডস হচ্ছে হাসিনা, হাসিনা আর আসছে না, এখন কোন জায়গায় তারা ঘুরতে যাবে এ নিয়ে তাদের ডিবেট। তো এই ডিবেটগুলি চলা ভালো, অবশ্যই ডিবেটগুলি চলা ভালো। একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের ডিবেট হবে, অর্থাৎ আসিফ নজরুলের ভূমিকা কি সেটা নিয়ে কথা উঠতে পারে, কার কি ভূমিকা ছিল আছে সেগুলো নিয়ে কথা হতে পারে। এগুলি ভালো। তবে আমরা একজন সাধারণ দর্শক হিসাবে আমরা আশা করব যে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি যেন না হয়, ব্যক্তিগত জীবন যেন না আসে এই জায়গাগুলিতে। সেটাই কিন্তু সবার জন্য মঙ্গল। কাজের সমালোচনা হতে পারে, সবারই কাজের সমালোচনা হতে পারে, ইলিয়াস হোসেনের ভিডিও সমালোচনা হতে পারে, পিনাকি ভট্টাচার্যের ভিডিও সমালোচনা হতে পারে, আসিফ নজরুলের কাজের সমালোচনা হতে পারে। কিন্তু তাদের সেই বিয়ের আগের ফোন কল, তারপর শেষে ব্যক্তিগত জীবনের কাদা ছোড়াছড়ি, শাহেদ আলমের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রত্যেক মাসে একজনের কাছ থেকে $1,000 নিতেন। তো এটা আসলে একটু কঠিন আমেরিকার প্রেক্ষাপটে। তো তিনি সেটা দাবি করেছেন, তিনি বলেছেন যে না, এই $1,000, $1,000 তিনি তার ওয়েবসাইট সহ তার ডিজিটাল মার্কেটিংটা দেখতেন, সেটা বলেছেন। এবং সেই জায়গাতে যে মালিক, অর্থাৎ যে রেস্টুরেন্টের মালিক, তিনি তার চ্যানেলে এসে ব্যাখ্যা করেছেন যে না, এটা হচ্ছে গিয়ে তাকে $1,000 করে দেওয়া হতো তার ওয়েবসাইট ডেভেলপ করতো। আবার সেই ব্যক্তি এই যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ইলিয়াস হোসেনের চ্যানেলে তিনি বলেছেন যে সেটা তিনি চাঁদা বাবদ দিয়েছে। তো এই সবকিছু মিলিয়েই একটি চলছে, সবকিছু মিলিয়ে চলছে, মানুষ উপভোগ করছে। এবং এ থেকে কিন্তু মানুষের মধ্যে হাসিনা ভীতিটা কেটে গিয়েছে। অর্থাৎ আজ থেকে 2 মাস আগেও, 1.5 মাস আগেও মানুষ ভয়ে থাকতো যে হাসিনা আসছে, সেই হাসিনা ভীতিটা এখন আর মানুষের মাঝে নেই। মানুষ এনজয় করছে এই সময়গুলি। এবং আবারও বলি যে চলুক সমালোচনা, চলুক আলোচনা। যদি আবার হাসিনা চলে আসার কোনো পায় তারা শোনে, মানুষ যদি সে বলে যে আমি টুস করে ঢুকে পড়বো, আমি একেবারে দাবি নিয়ে বলছি যে এমনকি গোলাম মাওলা রনিও, সেও কিন্তু আমার ধারণা আবারও ঘুরে দাঁড়াবে। এবং আমি যাদের এই কথা বললাম, যাদের মধ্যে এখন এই দ্বন্দ্ব ফ্যাসাদ চলছে, তারাও কিন্তু আবার এক মঞ্চে আসবে। এবং ভারতের ইস্যুতে যদি কোনো কিছু হয়, সবাই কিন্তু আবার এক মঞ্চে আসবে। তো বার্তা দেয় এইটা যে হাসিনার কোনো যে আসবে আসবে সেই ভীতিটা মানুষের মধ্যে কেটে গিয়েছে। এখন মানুষ এদের উপভোগ করছে। তবে উপভোগ, ব্যক্তিগত আক্রমণ যত হবে উপভোগটা তত বাড়বে। ব্যক্তিগত আক্রমণ একটু কম হওয়া ভালো, এটাই আমরা আশা করব। তো দর্শক, এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।